প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। শুরু করছি আজকের মেট্রো সেম টু দ্য পয়েন্ট। সঙ্গে আমি রয়েছি সোমা ইসলাম। আশা করছি আপনারা যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং আপনাদের ভালো থাকার উপরেই কিন্তু বাংলাদেশের ভালো থাকাটা নির্ভর করছে। আজকে আমরা আলোচনা করব করোনা নিয়েই, তবে করোনার দেশ এবং বিদেশের দুটো চিত্রই আমরা দেখব এবং সে কারণে আজকে আমরা কিন্তু আলোচনার বিষয় নির্ধারণ করেছি করোনায় লন্ডনের শিক্ষা। কারণ আমাদের সঙ্গে স্বয়ং লন্ডন থেকে অর্থাৎ ইংল্যান্ড থেকে আমাদের সঙ্গে একজন অতিথি আজকে যুক্ত হচ্ছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আমাদের সম্মানিত দুজন অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে আছেন সর্দার তানজির হোসেন, কোর গ্রুপ মেম্বার, গ্লোবাল ল্যাবরেটরি ইনিশিয়েটিভ, WHO। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে সুদূর ইংল্যান্ড থেকে যুক্ত হচ্ছেন ডাক্তার তাসনিম জারা, জুনিয়র ডক্টর, ন্যাশনাল হেলথ সার্ভিস, ইংল্যান্ড, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যারা আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের মেট্রো সেম টু দ্য পয়েন্টে। আমি আলোচনা শুরু করব। আপনারা নিশ্চয়ই আমার কথা কি শুনতে পাচ্ছেন? দেখা যাচ্ছে আমাকে? কথা কি শোনা যাচ্ছে? যারা আমি একদম স্পষ্ট শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, আমি একটু আলোচনাটা শুরু করতে চাই আমাদের সুদূর ইংল্যান্ড থেকে যে অতিথি যুক্ত হয়েছেন অর্থাৎ ডাক্তার তাসনিম জারাকে দিয়ে। এবং তাসনিম জারার কাছে আমি প্রশ্নে যাওয়ার আগে একটু করে আপনাদেরকে আমি তাসনিম জারা সম্পর্কে জানিয়ে রাখতে চাই। আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, আমরা সকলেই ফেসবুক ব্যবহার করি, সেই ফেসবুক ব্যবহারকারীরা আপনারা সবসময় সামাজিক সেই যোগাযোগ মাধ্যমে যে মানুষটিকে দেখছেন যে প্রতিটি মুহূর্তে করোনা সচেতনমূলক একটা সহজ সরল ভাষায় বার্তা দিয়ে যাচ্ছেন, সেই কিন্তু আমাদের বাংলাদেশের মেয়ে ডাক্তার তাসনিম জারা। তাকেই কিন্তু আজকে আমরা আমাদের মেট্রো সেম টু দ্য পয়েন্টে আমরা সংযুক্ত করেছি। তার থেকে আমরা দেশের কথা শুনবো এবং তিনি যে অক্সফোর্ডে পড়াশোনা করছেন সেইখানে যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে প্রথম ট্রায়ালে, সেই প্রথম ট্রায়াল পরীক্ষা উত্তীর্ণ হয়েছে ভ্যাকসিন অক্সফোর্ডে, সেই বিষয়টি নিয়েও কথা শুনবো। আমি একটু জারার কাছে যেতে চাই। ডাক্তার তাসনিম জারা, প্রথমে জানতে চাই, ইংল্যান্ডে তো আপাতত আমরা যতটুকু জানি খবরে যে সবকিছু শিথিল হয়েছে, এই কারণে কি মৃত্যু এবং সংক্রমণের হার বাড়ছে? কারণ আমরা তো এখনো জানি না যে সংক্রমণ কিংবা মৃত্যুর হার ইংল্যান্ডে কমে গেছে। একটু যদি আপনি জানাতেন। জি, থ্যাংক ইউ ফর দ্য ভেরি জেনারেস ইন্ট্রোডাকশন। আর আজকে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। আমি উত্তরটা দেওয়ার আগে একটা বিষয় যদি একটু ক্লিয়ারিফাই করে নিই, তাহলে আমার বাকি উত্তরটা বুঝতে একটু সুবিধা হবে। আপনি যেটা বললেন প্রশ্নের প্রথম ভাগে যে লকডাউনটা শিথিল হয়েছে, আমাদের এখানে যুক্তরাজ্যে লকডাউনটা ধাপে ধাপে শিথিল হয়েছে ঠিকই, কিন্তু তার সাথে করোনার বিস্তার রোধে যে পদক্ষেপগুলো, যে গাইডলাইন, যে নিয়ম, সেগুলো কিন্তু আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতর হয়েছে। যখন এখানে অনেক মানুষ আক্রান্ত ছিল, প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তখনও কিন্তু আমি যদি বাসা থেকে বের হয়ে দোকানে যেতে চাইতাম, আমাকে মাস্ক পরতে হতো না। কিন্তু এখন যদি আমি দোকানে যেতে চাই, আমাকে অবশ্যই মাস্ক পরা থাকতে হবে। আমি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, আমি যদি বাসে উঠি, তখন আমাকে মাস্ক পরা থাকতে হবে। এমন বিভিন্ন নিয়মগুলো তারা এনাক্ট করার চেষ্টা করছে যাতে এই ভাইরাসের বিস্তার রোধ করা যায়। তো শিথিল হয়ে যাচ্ছে লকডাউন, তার মানে কিন্তু কোনো নিয়ম মানা হচ্ছে না সেরকম না। আজকে থেকে ইংল্যান্ডের জিমগুলো ওপেন হচ্ছে, সেখানেও বিভিন্ন নিয়ম মেনে তারপরে তারা জিমগুলো ওপেন করতে পারবেন। এটার জন্য যারা কাজ করছেন, যারা জিমে যাবেন, সবাইকে এই নিয়মগুলো মানতে হবে। অর্থাৎ লকডাউন শিথিল হয়েছে ঠিকই ধাপে ধাপে, কিন্তু তার সাথে সাথে যে সাবধানতাগুলো, সেগুলো কিন্তু আগের চেয়ে আরো অনেক কঠিন হয়েছে। তো এখন আপনার প্রশ্নের উত্তরে, যে এই যে শিথিল হচ্ছে লকডাউন এবং সাথে সাথে যে সাবধানতাগুলো কঠিন হচ্ছে, এটার সাথে সাথে সংক্রমণের হার এবং মৃতের হার কি বেড়েছে কিনা, সামগ্রিকভাবে আমরা যদি দেখি, ইংল্যান্ডের ন্যাশনালি যে ফিগার, সেখানে আক্রান্তের হার আর মৃত্যুর হার বাড়েনি। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন লেস্টার, সেখানে দেখা গিয়েছিল যে আক্রান্তের হার একটু বেড়ে গেছে, তখন সেখানে আবার লোকালি একটা লকডাউন দেওয়া হয়েছে। আবার কিছু কিছু জায়গায় যেমন ডেভন, পুল, সেখানেও দেখা গেছে আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। এখানে আবার বিভিন্ন এপিডেমিওলজিক্যাল কারণ আছে। ওখানে আগে ইনফেকশনের হার যত ছিল, সেটা ন্যাশনাল অ্যাভারেজ, মানে জাতীয় গড়ের চেয়ে কম ছিল। এখনো বাড়ার পরে জাতীয় গড়ের চেয়ে সেটা বেশ কম, কিন্তু সেই জায়গাটার জন্য যেহেতু একটু বেড়েছে, সেইটা তারপরে পর্যবেক্ষণে আছে। আবার বোর্নমাউথে, সেখানে বিচে একবার দেখা গেল উইকেন্ডে হাজার হাজার মানুষ সেখানে দিনের বেলা তারা সময় কাটাচ্ছেন, তখন আবার ভয় পাওয়া হলো যে আসলে কি আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে কিনা। তো এক মাস পরে কিন্তু দেখা যায় সেখানে কিছুটা বেড়েছে, কিন্তু সিগনিফিকেন্ট কোনো স্পাইক হয়নি। তো সেটা থেকে যেটা বোঝা গেল যে খোলা জায়গায় যখন মানুষজন নিয়মগুলো মেনে চলে, যে সামাজিক দূরত্ব বজায় রাখছে, তারপর নিজেদের বাবল, নিজেদের পরিবারের সাথে থাকছে, অন্য মানুষ যারা স্ট্রেঞ্জার বা যাদের সাথে তারা নাই, তাদের বাবলের বাইরের মানুষের সাথে যাচ্ছে না, সেখানে এই নিয়মগুলো ফলো করলে তখন ইনফেকশনের হারটা তেমন ভাবে স্পাইক করে না। তো কিছু কিছু জায়গায় এক্সেপশন আছে, যেখানে দেখা গেছে ইনফেকশনের হার আগের চেয়ে বেড়েছে,
সেই জায়গাগুলোতে আবার সেই অনুযায়ী মেজার্স নেওয়া হয়েছে, বাট আচ্ছা। জাতীয়ভাবে আক্রমণের হার বাড়েনি, কিন্তু এটা এখনো স্ট্রিক্ট মনিটরিং এর উপর আছে। আচ্ছা। আর এটা বোঝা যাচ্ছে যে কোথায় বাড়ছে কোথায় বাড়ছে না, সেটার জন্য টেস্ট এন্ড ট্রেস এবং ব্যাপক পরিমাণে টেস্ট করা হচ্ছে, যাতে আমরা সাথে সাথে ধরতে পারি কোথায় বাড়ছে। তার মানে ডাক্তার তাসনিম, আপনি যেটি বলছেন যে যুক্তরাজ্যে যে চিত্রটা জাতীয়ভাবে না বাড়লেও প্রত্যেকটা জায়গাতে কিন্তু যেখানে বাড়ছে একটু বাড়া কমার ব্যাপারটিকে প্রত্যেকটা মানুষ স্বাস্থ্যবিধিটা মেনে চলছে, সেখানে কিন্তু কোনো ছাড় দেওয়া হচ্ছে না। সকলে আপনি থাকুন আমাদের সঙ্গে, আমাদের আরেকজন অতিথি আমাদের সঙ্গে আছেন, একটু তার সঙ্গে কথা বলি, ফিরছি আপনার সঙ্গে আমি তার সাথে আলাপ সেরে। সাদ্দাত তানজির হোসেন, আপনি আমার শুনতে পাচ্ছেন কি? জি, আমি শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কিন্তু আজকে আমাদের এই অতিথিকে সংযুক্ত করার আরেকটি বিষয় আছে যে 1 মাস ধরে আমরা জানি যে যক্ষা টেস্ট, অর্থাৎ আমরা যাকে সোজা ভাষায় বলি যে টিবি, সেই টিবি টেস্টের মেশিনটি দিয়েই কিন্তু 1 মাস, যদি আমি বলে থাকি হ্যাঁ 1 মাস ধরেই কিন্তু টিবি টেস্ট করা হয় যেটি দিয়ে, সেই মেশিনটা দিয়েই কিন্তু করোনা টেস্ট করা হচ্ছে। সেই করোনা টেস্ট যিনি করছেন, যার সঙ্গে তিনি সংযুক্ত আছেন, তিনি হচ্ছেন সর্দার তানজির হোসেন, এবং তার কাছে আমরা জানতে চাইবো যে যক্ষা টেস্টের মেশিন দিয়ে করোনা টেস্ট করা হচ্ছে, বিষয়টি যদি আমাদেরকে একটু পরিষ্কার করে জানান, এই টেস্টটা কি সফল? ধন্যবাদ খুবই প্রাসঙ্গিক কথা বলার জন্য। শুরুতে আমি বলি, আসলে যক্ষার যে জিন এক্সপার্ট মেশিন, এটা দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে এমবিডিসি মাইক্রোব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোল ইউনিট আছে, সেখানে প্রফেসর ডক্টর সামিউল, উনি লাইন ডিরেক্টর, ওনার নেতৃত্বে বাংলাদেশে এটা শুরু হয়েছে 1 মাস আগে, এবং সেখানে ইউএসএআইডি, গ্লোবাল ফান্ড, WHO সকল ডোনার এবং ইন্টারন্যাশনাল এজেন্সি টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমি এখানে একজন এক্সপার্ট হিসেবে আমার প্রজেক্ট ইউএসআইডি প্রজেক্ট থেকে গভর্নমেন্টকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। যে জিনিসটা বললেন যে জিন এক্সপার্ট, আসলে এটা 2012 সালে বাংলাদেশে ইন্ট্রোডিউস হয়েছে। আমরা যে রিয়েল টাইম পিসিআর বলি, এই পিসিআরটার একটু বেটার ভার্সনই জিন এক্সপার্ট যক্ষার যে মেশিনগুলো। কারণ রিয়েল টাইম পিসিআর গুলোতে আমাকে ম্যানুয়ালি আরএনএ এক্সট্রাকশন থেকে শুরু করে রেজাল্ট ইন্টারপ্রিটেশন পর্যন্ত ম্যানুয়ালি অনেক কিছু করতে হয়, এবং ওই পিসিআর ল্যাবের জন্য আমার আলাদা 3টা রুম লাগে, অনেক ধরনের সেফটি মেজার লাগে, বায়োসেফটি ক্যাবিনেট, অনেক ধরনের ইস্যু আছে। যেখানে এই যে যক্ষার যে আমরা যে কার্টিজ বলি, সেটাকে আমরা অনেকটা একটা মাত্র সিঙ্গেল স্টেপে আমরা করতে পারি। এবং এই মেশিনের জন্যই মার্চের দিকে আসলে এই যে কোম্পানি সেফিট, তারা এই যে কোভিড-19 টেস্টিং এর জন্য কার্টিজটা তৈরি করে বাংলাদেশে, এটা 1 মাসের মতো হলো এসে গেছে, এবং মাত্র 45 মিনিট লাগে। শুধু একই মেশিন, কার্টিজটা ভিন্ন এবং একটা সিঙ্গেল স্টেপ আপনাকে জাস্ট স্যাম্পল থেকে। সর্দার তানজির, আমি একটু আপনাকে থামাচ্ছি। সর্দার তানজির, আমি যে বিষয়টা জানতে চাই, আপনার বৈজ্ঞানিক কিংবা হচ্ছে যে টেকনিক্যাল কথাবার্তাগুলো আমাদের সাধারণ দর্শক কিংবা ধরুন আমি অতটা বুঝতে পারবো না। যেমন আমরা সোজা কথায় যদি বলি যে করোনা যে টেস্ট হচ্ছে, আমরা সবাই জেনে গেছি ধরুন পিসিআর টেস্ট, আর আপনারা বলছেন যে যক্ষার যে মেশিন সেটা দিয়ে টেস্ট করা হয়। এখন পিসিআর যেটা করোনা টেস্ট, সেটাতে কদিন লাগে, কয় ঘন্টা লাগে, আর যক্ষার যে মেশিন যেটি দিয়ে করোনা টেস্ট করা হচ্ছে সেটিতে কয় ঘন্টা, তুলনামূলক সময়ের ব্যবধানটা কত, এবং এটা সফলতা মানে ফলস রিপোর্ট, ফলস পজিটিভ নেগেটিভ হওয়ার কতখানি সম্ভাবনা আছে, এই বিষয়গুলো যদি আমাকে একটু জানাতেন। আচ্ছা, ধন্যবাদ। যে জিনিসটা বললেন, আমি আবার বলছি, যেটা আপনার যদি রিয়েল টাইম পিসিআর যদি করতে যায়, সেখানে 5 থেকে 6 ঘন্টা সময় লেগে যায়, আর এই পদ্ধতিতে আপনার 45 মিনিটস লাগবে। এবং এই যে জিন এক্সপার্টের মাধ্যমে, এটাও এক ধরনের পিসিআর, বাট এটাকে বলে সিডিনেট, কার্টিজ বেসড নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট, এবং এখানে মাত্র একটা সিঙ্গেল স্টেপ। এবং রিয়েল টাইম পিসিআর আপনার অনেকগুলো ম্যানুয়ালি করতে হয়, যেখানে আপনার যদি হিউম্যান এরর হওয়ার একটা চান্স বেশি থাকে। এবং এই জিন এক্সপার্ট টেস্টের সেন্সিটিভিটি বা স্পেসিফিসিটি, যেটা ভাইরাল লোডের সাথে যেটা সেফিড ওরা অ্যানালাইসিস করে দেখেছে, প্রায় 100% এগ্রিমেন্ট এখানে। এবং সেটা আমি আপনাকে প্রথমেই বললাম, রিয়েল টাইম পিসিআর এ আপনার অনেকগুলো রুম লাগবে, আপনার প্রসেসিং টাইম অনেক বেশি, তারপরে আপনার হিউম্যান রিসোর্সের ইস্যু আছে। কিন্তু এখানে এই মেশিন, যেহেতু এই যক্ষার এই মেশিনটা বাংলাদেশ সরকারের ডিস্ট্রিক্ট এবং উপজেলা লেভেল পর্যন্ত অনেক জায়গায় বিস্তৃত হয়ে গেছে। কিন্তু সর্দার তানজির, যে যক্ষা মানে যক্ষা যেটা দিয়ে যে মেশিন দিয়ে আইডেন্টিফাই করা হয়, সেটি দিয়ে করোনা টেস্টে করা হচ্ছে, তো সেখানে আমার একটা সাধারণ প্রশ্ন, যে সেইখানে কি সঠিক অর্থে যে লোকটির ব্যক্তিটির করোনা হয়েছে, সেটা যে তার রিপোর্টটা শতভাগ মানে নেগেটিভ কিংবা পজিটিভ আসে, এই জায়গাটা কতখানি আমরা শিওর হতে পারবো কিংবা পারছেন? কারণ মূলত তো সাধারণ মানুষের প্রশ্ন হতে পারে, এটা দিয়ে তো মূলত যক্ষা রোগীরই যক্ষা হয়েছে কিনা সেটি জানা যায়। আচ্ছা, আমি আরেকটু আপনাকে অ্যাড করি যে এই মেশিনটাকে বলা হয় মাল্টি ডিজিজ প্ল্যাটফর্ম। এটা দিয়ে আপনার যক্ষা, এইচআইভি, তারপরে আপনার
হ্যাপাটাইটিস এবং কোভিড আরো অনেক প্রায় 20 প্রকার ডিজিজের আপনার টেস্ট করা যায়, সেখানে শুধু কার্টিসটা ভিন্ন, সেম পিসিআর টেকনোলজি এবং এই মেশিনের যে নিজস্ব কন্ট্রোল আছে এবং আপনার সফটওয়্যার আছে এবং সবগুলোর আর্কাইভ থাকে, এবং এটা এই টেস্টটা আপনার এফডিএ অ্যাপ্রুভাল, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ইমার্জেন্সি অথরাইজেশন অ্যাপ্রুভাল পেয়েছে এবং ডাব্লিউএইচওর লিস্টের মধ্যে আছে, এটা ইন্টারন্যাশনালি অলরেডি এন্ডোর্স। সো এখানে ওইটার কোনো সুযোগ নেই যে বা আপনার কোশ্চেন যে এটার অ্যাকিউরেসি কি পর্যায়ে হবে। সদর তানজির, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি আরেকজন অতিথির কাছে একটু যেতে চাই। ডাক্তার তাসনিম যারা, আমার শুনতে পাচ্ছেন আপনি? যেটি একটু জানতে চাই আপনার কাছে, সেই প্রত্যাশার খবরটি জানতে চাই। সারা পৃথিবীর মানুষ যে প্রত্যাশার খবর এক ধাপে শুনেছে, আরো তো অনেক পথ বাকি আছে। অর্থাৎ অক্সফোর্ড যে ভ্যাকসিন তৈরির প্রথম ট্রায়ালে তারা সফল হয়েছে, প্রথম পরীক্ষায় পাশ করেছে। এখন জানার কথা যে আরো যে দ্বিতীয় দুটো ধাপ আছে, সেটি মানে সোজা প্রশ্ন ডাক্তার তাসনিম, যে মানুষের হাতে এই ভ্যাকসিন আসতে কতটা সময় লাগবে? এই ভ্যাকসিন মানুষের শরীরে কিভাবে কাজ করবে? যার করোনা হবে তারপরে এই ভ্যাকসিন দিতে হবে, নাকি হওয়ার আগেই এটা তাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে? মানে পুরো বিষয়টা যদি একটু আপনি জানাতেন। থ্যাংক ইউ খুব সুন্দর প্রশ্নের জন্য। তো আপনি যেরকম বলেছেন যে অক্সফোর্ডের ভ্যাকসিনটার প্রথম ধাপে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ভালো ফল পাওয়া যাচ্ছে এবং সেটা পরবর্তী ধাপগুলোর জন্য এখন কাজ চলছে। তো কখন পাওয়া যাবে এটা আসলে সবারই প্রশ্ন। এইটা নিশ্চিত করে, শতভাগ নিশ্চিত করে কারো পক্ষেই বলা সম্ভব না। যেদিন আমরা এই রেজাল্টটা পেলাম, ফেজ 1 এর রেজাল্ট পেলাম, সেদিনও অক্সফোর্ডে যারা গবেষকরা, তাদেরকেও জিজ্ঞেস করা হয়েছিল প্রশ্নটা, তারাও নিশ্চিত করে বলতে পারবেন না যে আসলে কবে এই ভ্যাকসিনটা মানুষ হাতে পাবে। যেটা এখন বলা সম্ভব সেটা হচ্ছে বেস্ট কেস সিনারিও, অর্থাৎ সবকিছু যদি ভালোভাবে আগায় তাহলে কবে নাগাদ আমরা পেতে পারি। প্রফেসর এড্রিয়ান হিল, জেনার ইনস্টিটিউটের ডিরেক্টর, উনি বলছিলেন যে সবকিছু যদি ভালোভাবে আগায়, অর্থাৎ গবেষণা ভালোভাবে চলছে, একদম বেস্ট কেস সিনারিওতে হয়তো ডিসেম্বরে আমরা পেতে পারি। কিন্তু এগেন এটা নিশ্চিত না, এটা হচ্ছে বেস্ট কেস সিনারিও। বাট শুধুমাত্র আমাদের কার্যকর হলেই তো হলো না, যেটা সাধারণ মানুষের হাতে অর্থাৎ ওয়াইডলি অ্যাভেলেবল হতে হয়তো আগামী বছরের আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত লেগে যেতে পারে। বাট এগেন এটা আসলে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা সম্ভব না। তারপর আমি আপনার পরের প্রশ্নটা, যে এইখানে এই ভ্যাকসিনে আমরা কি দেখতে পেয়েছি বা মানব দেহে কিভাবে কাজ করে। ভ্যাকসিনটা, অক্সফোর্ডের ভ্যাকসিন আমরা যেটা দেখছি যে এটা দুই ভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রস্তুত করে। একভাবে হচ্ছে অ্যান্টিবডি দিয়ে এবং আরেকটা হচ্ছে টি সেল দিয়ে। অ্যান্টিবডি হচ্ছে আপনার শরীরে যখন ভাইরাসটা ঢুকছে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার মধ্যে একটা অ্যান্টিবডি আছে যেটা গিয়ে সেই ভাইরাসটাকে চিনে ভাইরাসটা ধ্বংস করে দিবে। আরেকটা হচ্ছে টি সেল দ্বারা। টি সেল হচ্ছে আমাদের শরীরের এক ধরনের শ্বেত রক্তকণিকা। সেই আপনার শরীরে যখন ভাইরাসটা ঢুকছে, ভাইরাসটা একটা কোষকে আক্রমণ করবে। যেই কোষে ভাইরাসটা আছে, টি সেল গিয়ে সেই কোষ এবং ভাইরাস দুটোকেই ধ্বংস করে দিবে। এরকম রেসপন্স অক্সফোর্ডের ভ্যাকসিন তৈরি করছে, অর্থাৎ যাদেরকে দেয়া হয়েছে ফেজ 1-এ আমরা দেখেছি সেখানে অ্যান্টিবডিও তৈরি হচ্ছে, সেখানে টি সেল মিডিয়েটেড যে রেসপন্স সেটাও তৈরি হচ্ছে। অর্থাৎ দুই ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে করোনা ভাইরাসকে ঠেকাতে। আমি আরেকটু বিষয় একটু জানতে চাই যে এই টিকা অর্থাৎ এই ভ্যাকসিনটা কেউ যদি শরীরে নেয় তাহলে কি তার পরবর্তীতে করোনা হওয়ার ঝুঁকি থাকবে, নাকি আর কোনোদিনও করোনা হবে না, কিংবা আবার হতে পারে কিনা, এই জায়গাটু? আচ্ছা, তো এটার সাথেই আরেকটা আগে যে প্রশ্ন ছিল যে করোনা এটা কখন, ভ্যাকসিনটা মানুষ কখন নেবে, রোগ হওয়ার আগে না রোগ হওয়ার পরে? তো ভ্যাকসিনটা আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে রোগ হওয়ার আগেই। অর্থাৎ ভ্যাকসিন হচ্ছে এমন একটা ড্রাগ, এমন একটা জিনিস যেটা আমাদের শরীরকে প্রস্তুত করে রাখবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রস্তুত করে রাখবে যে এই ভাইরাস যদি আমাদের শরীরে ঢোকে তাহলে এই ভাইরাস আমাদেরকে আর অসুস্থ করবে না, করার আগেই আমার রোগ প্রতিরোধ ক্ষমতা ভাইরাসটাকে ধ্বংস করে ফেলবে, নষ্ট করে ফেলবে। যেমন আমরা এমএমআর টিকা দেই, মিজলসের টিকা দেই, রুবেলার টিকা দেই, টিকাটা আমরা ছোট বাচ্চাদেরকে দিয়ে দেই যাতে তারা আর কখনো এই রোগটা না হয়। আর তাছাড়া রোগ হওয়ার পরের জন্য যাদের রোগ হবে তাদের জন্য হচ্ছে ওষুধ নিয়ে বিভিন্ন গবেষণা চলছে, যে কোন ওষুধ দিলে তাদের করোনার থেকে তাদের সিমটম গুলো তাড়াতাড়ি রিকভার করানো যায় বা আউটকাম ভালো হয়। তো করোনা হওয়ার পরের জন্য ওষুধগুলো, আর করোনা হওয়ার আগেই অর্থাৎ করোনা যাতে না হয় বা হলেও মানুষ যাতে অসুস্থ না হয়, সেটা সে বুঝতে না পারে ভাইরাসটা তার শরীরে ঢুকেছে, সেই জন্য হচ্ছে ভ্যাকসিনটা ডেভেলপ করার চিন্তা। অর্থাৎ বিজ্ঞান এখন দুই দিক দিয়ে আগাচ্ছে, যাতে করোনা মানুষের না হয় সেই জন্য ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করছে, আর যাদের করোনা হবে স্পেশালি বিশেষ করে যারা বিশেষ করে ঝুঁকিতে থাকে, যারা বয়স্ক বা যাদের আন্ডারলাইং ডিজিজেস আছে, তাদের ক্ষেত্রে কোন ওষুধটা কার্যকর হবে
সেটা নিয়েও তারা গবেষণা করছে। তো আমরা দুই দিকেই হয়তো খবর শুনতে পাবো যে বিজ্ঞানের অগ্রগতি নিয়ে। ডাক্তার তাসনিম থাকুন আমাদের সঙ্গে, আমি একটু সর্দার তানজিরের কাছে যেতে চাই। শুনতে পাচ্ছেন আমার কথা? জি, যেটা জানতে চাই, যেহেতু যক্ষ্মা নির্ধারণ করার টেস্ট দিয়েই করোনা টেস্ট করা হচ্ছে, তো এটি আমাদের দেশের আসলে কটি জায়গায় করা হচ্ছে, এই ল্যাব কতটি জায়গায় আছে এবং এটি কতখানি ব্যয়বহুল, এবং পৃথিবীর আর অন্য কোন 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 দেশে এই প্রক্রিয়াতে এই সিস্টেমটা মেনটেন করেই করোনা টেস্ট করা হচ্ছে, নাকি শুধু আমাদের দেশেই করা হচ্ছে? ধন্যবাদ। এটা পৃথিবীর অনেক দেশেই প্রায় যক্ষ্মার জন্য প্রায় 22টা হাই বার্ডেন কান্ট্রি আছে। প্রত্যেকটা দেশেই এই 22টা দেশে আপনার জিন এক্সপার্ট মেশিন আছে, এবং সেখানে যেহেতু কার্টিসটা প্রথম দিকে একটু শর্ট ছিল এবং অনেক কান্ট্রি পেয়ে নেয়, বাংলাদেশ সেখানে কিছু কার্টিস পেয়েছে, সেদিক থেকে আমরা সৌভাগ্যবান। বাংলাদেশের সাথে অন্যান্য দেশে এটা করা হচ্ছে এবং এটা গ্লোবালি অনেক ডিমান্ডেড। ইভেন আমেরিকাতে এটা ডিমান্ড ছিল বলে আমরা এখানে পেয়েছি দেরি করে। প্রথমত আসলে এখানে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি প্রায় 10-12টা টারশিয়ারি লেভেল হসপিটাল, যেমন আপনার ধরেন ঢাকা মেডিকেল কলেজ, তারপর কুয়েত মতি হসপিটাল, FIB, এরকম এখান থেকে ট্রেনিং দিয়েছে এবং ওখানে অলরেডি মেশিন আছে এবং এই মেশিনের কার্টিস দেওয়ার প্রক্রিয়া চলতেছে এবং অনেক জায়গায় টেস্ট শুরু করে দিয়েছে। যেটা হচ্ছে যে এটা অবশ্যই যে টিবি, একই মেশিনে টিবি টেস্টও পাওয়া যাবে, যক্ষ্মার যে টেস্টটা করা যাবে, কোভিডের টেস্টটা করা যাবে, এবং এটার জন্য আলাদা এই যে এক্সিস্টিং ম্যান পাওয়ার আছে সে নিজেই ট্রেনিং দিয়ে দিলে সে করতে পারবে, এবং এটার জন্য ওই ধরনের এডিশনাল কোনো সেটআপ দরকার নেই। সদর তানজির আরেকটা বিষয় জানতে চাই যে করোনা তো শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক নয়। আপনি যেটা বলছিলেন যে আপনাদের এই টেস্টটা এখন পর্যন্ত ঢাকা কেন্দ্রিক, কিন্তু যক্ষ্মা হসপিটালগুলো কিন্তু সারা দেশেই আছে, বিভাগীয় আছে, জেলা পর্যায়ে আছে, কিন্তু সেই জায়গাতে এই সুবিধা কি সাধারণ মানুষ, ওই অঞ্চলের মানুষগুলো পাচ্ছে আমাদের দেশের অন্যান্য জায়গায়? এখনো কি সেটা দিতে পেরেছেন? জি, ভেরি গুড। আসলে এই টেস্টটা আমি বলেছি, যেহেতু কার্টিস্টের সংখ্যা এখনো গ্লোবালি ডিমান্ডের কারণে অত বাংলাদেশে আসে নাই। প্রথমত যারা ইমার্জেন্সি অ্যাক্সিডেন্টের পেশেন্ট বা কোনো সার্জারির পেশেন্ট, সেই ক্ষেত্রে তার জানতে হবে যে কোভিড আছে কি নাই, এবং সেই সব ক্ষেত্রে 45 মিনিটের রিপোর্টটা খুবই কার্যকারী। এবং রিমোট এরিয়া যেখানে RT-PCR এর মতো ফ্যাসিলিটিস নেই, সেখানে এই ধরনের টেস্টের জন্য তা খুবই কার্যকরী হবে। এবং অলরেডি এটা জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি তারা চিন্তা ভাবনা করতেছে কিভাবে এটাকে আরো কার্টি জানা যায় এবং এক্সপ্যান্ড করা যায়। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই যে আমরা ল্যাবরেটরি বিষয়গুলো বলতেছি, এটা আসলে এই ধরনের ইনোভেশন আমাদের কোভিড এর জন্য যদি একটা স্ট্রং ল্যাবরেটরি নেটওয়ার্ক তৈরি করতে গেলে আমাদের হেলথ সিস্টেমে, সেখানে আমাদের আসলে একটু অনেক সিস্টেমেটিক ওয়েতে ভাবতে হবে। যে ল্যাবরেটরি এবং ইনফেকশন কন্ট্রোল, সেখানে যেন ধরেন এখন আমার কোভিড এর রিপোর্ট নিয়ে দেশের বাইরে যাওয়া লাগবে, তাহলে এই রিপোর্ট গুলো যদি আমি একটা সংস্থা, আমার একটা মেডিকেল হসপিটাল থেকে করি, যখন আমি ইন্টারন্যাশনালে নিব, যখন যদি এমন নিয়ম করে যে এই রিপোর্ট যে আমি ভ্যালিডেট কিভাবে করব, সেক্ষেত্রে বলা হয় যে ল্যাবরেটরি অ্যাক্রিডিটেশন বা সার্টিফাইড প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়ায় থাকতে গেলে অবশ্যই আমাদের কোয়ালিটি ফোকাস দিতে হবে, সেখানে ট্রেন হিউম্যান রিসোর্স, যেখানে মাইক্রোবায়োলজিস্ট থাকা লাগবে, যেটা ফার্মাসিউটিক্যাল আপনার অলরেডি কিন্তু রুলস আছে যে সেখানে তারা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট করতে গেলে, বিদেশে পাঠাতে গেলে সেখানে মাইক্রোবায়োলজিস্ট এবং বায়োকেমিস্ট, ফার্মাসিস্ট থাকা লাগবে। তো আমাদের যে হেলথ সিস্টেমের যে কেয়ার কাস্কেড আছে, আমাদের আসলে এই সিস্টেমটা এখন যদি আমরা ডেভেলপ, আমাদের এই প্যান্ডেমিক একটা জিনিস মনে করিয়ে দিচ্ছে যে ল্যাবরেটরি, আপনি যে বললেন যে কোয়ালিটি বা ইস্যুগুলো এই করতে গেলে সেখানে মাইক্রোবায়োলজিস্টদের ইনক্লুশন লাগবে। পাশাপাশি এই ইনফেকশন কন্ট্রোল আমরা বলতেছি যে আমার পিপি, আসলে ইনফেকশন কন্ট্রোলের 3টা ধাপ আছে। আমি সদর তানজির, আমি আপনার কাছে এই প্রশ্নে আসবো, আমি জিজ্ঞেস করব। আমি একটু আবার ইংল্যান্ডে সংযুক্ত হতে চাই। ডাক্তার তাসনিম, আপনি আমায় শুনতে পাচ্ছেন কি? জি, আমরা ভ্যাকসিন নিয়ে কথা বলছি। আপনি সেই অক্সফোর্ডে পড়ছেন যে অক্সফোর্ডের গবেষকরা ভ্যাকসিন তৈরি প্রথম ট্রায়ালে পাশ করে গেছে, কিন্তু আমাদের বাংলাদেশেরও কিন্তু আপনি নিশ্চয়ই জেনে গেছেন যে গ্লোব ফার্মা নামের একটি প্রতিষ্ঠান কিন্তু তারাও বলছে যে তারাও ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছে। পশুর শরীরে তারা প্রথম ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ডিসেম্বর নাগাদ তারা বাজারে ওষুধটি আসবে বলে গণমাধ্যম এবং নিজেরা প্রেস কনফারেন্স করে জানিয়েছেন। আমি যেটি জানতে চাই, এটা আসলে তাসনিম কতখানি সম্ভবপর যে ডিসেম্বরে এই গ্লোব ফার্মাসিউটিক্যাল আমাদের এই প্রতিষ্ঠানটি বাজারে করোনার ভ্যাকসিন নিয়ে আসবে? আপনার কি মনে হয়? আমাদের দেশে গ্লোব ফার্মাসিউটিক্যাল বা আমাদের দেশে একদল বিজ্ঞানী ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করছেন, ভ্যাকসিনের কাজ করছেন, ক্যান্ডিডেট ভ্যাকসিন তৈরি করেছেন। এটা খুবই ইন্সপায়ারিং আমার জন্য। আই ওয়াজ ভেরি গ্ল্যাড টু নো এরকম কাজ হচ্ছে দেশে। আর গ্লোব ফার্মাসিউটিক্যালের যে ভ্যাকসিনের কথা আপনিও বললেন, যে এটা
কোন ধাপে আছে এটা যদি আমরা একটু বুঝি তাহলে বাকিটুকু বুঝতে সুবিধা হবে। আমরা একটু আগে যখন অক্সফোর্ডের ভ্যাকসিনের কথা বলেছি সেটা কিন্তু হিউম্যান ট্রায়াল, অর্থাৎ মানব দেহে ফেজ 1 এবং ফেজ 2 রেজাল্ট আমরা পেয়েছি কিছুদিন আগে, যেখানে আমরা দেখেছি ফেজ 1 এবং ফেজ 2 তে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে এবং এখন ফেজ 3 কাজ চলছে। তারপরে আমরা নিশ্চিত না ওটা ঠিক কবে আসবে, আমরা না, গবেষকরাই ঠিক নিশ্চিত না কবে আমরা ভ্যাকসিনটা পাবো। গ্লোব ফার্মাসিউটিক্যালের যে ভ্যাকসিনটা, যেটা গ্লোব ফার্মাসিউটিক্যাল থেকে বলা হয়েছে, তারা এখন পশু শরীরে ভ্যাকসিনটা তারা প্রয়োগ করে দেখেছেন, কিছু ইমিউন রেসপন্স তারা পাচ্ছেন, কিন্তু ওনাদের ভাষ্য মতে সেটা ছিল আনরেগুলেটেড অ্যানিমাল ট্রায়াল, অর্থাৎ নিয়ম মেনে অ্যানিমাল ট্রায়ালটা হয়নি। এখনো ওনারা রেগুলেটেড অ্যানিমাল ট্রায়াল করবেন, অর্থাৎ নিয়ম মেনে অ্যানিমাল ট্রায়াল হবে, তারপরে অনুমতি নিতে হবে মানব দেহে ভ্যাকসিন প্রয়োগ করার, তারপরে মানব দেহে তো ফেজ 1, ফেজ 2, ফেজ 3 অনেকগুলো ধাপ আছে, সেখান থেকে প্রথমে প্রমাণ করতে হবে ভ্যাকসিনটা নিরাপদ কিনা, তারপর দেখতে হবে ভ্যাকসিনটা কার্যকর কিনা, তারপরে আসবে যে মানব মানে নিরাপদ ও কার্যকর হলে তারপরে সেটা মানব দেহে বা ওয়াইডলি অ্যাভেলেবল করার প্রশ্নটা। সেটার কম্পারিজনে যেটা বললাম যে অক্সফোর্ডের ভ্যাকসিন ফেজ 1, ফেজ 2 হয়ে গেছে এবং ফেজ 3 অলরেডি কাজ চলছে। আমরা মোটামুটি শিওর যে এটা নিরাপদ। এখন কার্যকর কতটুকু, আমাদের যেটা একটু আগে বলেছি রোগ প্রতিরোধ ক্ষমতা সেখানে প্রস্তুত করছে, কিন্তু আসলে করোনা ঠেকাতে কতটুকু ভ্যাকসিন কাজ করবে সেটার জন্য আমরা ফেজ 3 ট্রায়ালটা করছি। তো গ্লোব ফার্মাসিউটিক্যাল খুবই আর্লি স্টেজে এখন আছে, তো এটা অবশ্যই আশার খবর, কিন্তু আমাদের একটু রিয়ালিস্টিক হতে হবে আউটকাম নিয়ে। আমি যতদূর পড়াশোনা করেছি ভ্যাকসিন নিয়ে, সেখান থেকে আমার হাম্বল ওপিনিয়ন হবে আই ডু নট থিঙ্ক ডিসেম্বরের মধ্যে এটা সম্ভবপর হবে, কিন্তু অবশ্যই বাংলাদেশে এরকম কাজ হচ্ছে, ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে, সেটা খুবই আশার খবর, and I am personally very inspired by that. কিন্তু ডাক্তার তাসনিম, যেখানে বলা হচ্ছে যে স্বয়ং অক্সফোর্ডও বলতে পারছে না কবে তারা মানুষের হাতে পৌঁছে দিবে তাদের এই ভ্যাকসিনটা, কিন্তু সেই অক্সফোর্ডের প্রতিষ্ঠানটির সঙ্গে ভারতের পুনের যে সেরাম ইনস্টিটিউট চুক্তিবদ্ধ করলো, ভারত কিন্তু বলছে যে তারা ডিসেম্বরের মধ্যে ভারতের মানুষের কাছে বিনামূল্যে এই করোনার ভ্যাকসিন পৌঁছে দিবে, সেটাই বা কতখানি গ্রহণযোগ্য, এইটু যদি আপনি আমাকে এইটুক যদি বলতেন। জি, আচ্ছা, এইটা কিন্তু অক্সফোর্ড সেই এপ্রিল মাসে অ্যাস্ট্রাজেনেকা নামক একটা কোম্পানির সাথে চুক্তি করেছে, যেখানে চুক্তি হয়েছিল যে অ্যাট কস্ট, অর্থাৎ খরচ অনুযায়ী বিনা লাভে এটা প্রোভাইড করা হবে, এবং এটা মোটামুটি একটা রিস্ক নিয়ে করা, যে প্রোডাকশন চলতে থাকবে, এর মধ্যে যদি কার্যকর হয় তাহলে তো ভ্যাকসিন অ্যাভেলেবল হবে, সরবরাহ করা যাবে এবং প্রোডাকশন চলছে। তো এইখানে অ্যাস্ট্রাজেনেকার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 2 বিলিয়ন ডোজ তারা তৈরি করতে পারবে এখন পর্যন্ত জানা, তার মধ্যে 1 বিলিয়ন স্পেশালি যারা নিম্ন আয়ের দেশ এবং নিম্ন মধ্য মিডল ইনকাম কান্ট্রি তাদের জন্য আলাদা করে অ্যাভেলেবল করার জন্য সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সাথে চুক্তি করা হয়েছে। তো এইটা যদি নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হয় তখন যাতে অ্যাভেলেবল করা যায়, অর্থাৎ মানুষের দ্বারে পৌঁছানো যায়, সেই জন্য আগে থেকে কাজ শুরু করা হয়েছে। যেহেতু করোনা একটা অন্যরকম পরিস্থিতি, এইখানে যখনই আমরা জানতে পারবো যে এই ভ্যাকসিনটা কাজ করে তখন যাতে মানুষের কাছে পৌঁছানো যায় সেই জন্য এই ব্যবস্থা। এটা অর্ডিনারিলি এরকম আচ্ছা আচ্ছা, ডাক্তার তাসনিম আপনি আমাদের সঙ্গে থাকুন। সদর তানজির, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? সদর তানজির, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। করোনা আমাদের আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে আমাদের আসলে অনেক কিছু স্বাস্থ্য খাতের একটা নড়বড়ে অবস্থা আছে, কিন্তু সবচেয়ে বড় কথা যদি আমরা কোয়ালিটির কথা বলি, কোয়ান্টিটির কথা বলি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় হসপিটাল হয়েছে, ডাক্তার নিয়োগ হয়েছে, স্বাস্থ্যকর্মীরা আছে, কিন্তু ওই যে যেটি ঘুরে ফিরে আসে কোয়ালিটি, কোয়ান্টিটি, মাইক্রোবায়োলজিস্ট কিংবা গবেষণা, সেটি কি আমাদের এখন এই মুহূর্তে বাংলাদেশে যথেষ্ট আছে, নাকি এই একটা সুযোগ তৈরি হয়েছে এই সব করার স্বাস্থ্য খাতের জন্য? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, এবং আমি বলবো বর্তমান সরকারের যে ইনভেস্টমেন্ট এবং কাজের সুফল যে পেতে হলে, আরো কার্যকরী সুফল পেতে হলে আমাদেরকে এখন একটি সুযোগ, করোনা আমাদেরকে একটা সুযোগ দিয়েছে এটাকে নতুন ভাবে গড়ার, সবাই একসাথে টিমে মিলে কাজ করার। আমি সেই প্রসঙ্গে বলতেছিলাম, আপনি দেখেন যে বাংলাদেশে কিন্তু হেলথ কেয়ার প্রফেশনালদের মধ্যে মৃত্যুর এবং কেস যেটা ইনফেকশনের রেটটা কিন্তু অনেক বেশি। তা আমরা একটা জিনিস সবাই বলতেছি পিপিই পিপিই পিপিই, বাট আপনি দেখেন ইনফেকশন কন্ট্রোলে কিন্তু 3টা টায়ার আছে, একটা হচ্ছে ম্যানেজারিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, দেন পিপিই। আপনি কোন সাইজে মাস্ক কিনতেছেন, কি মাস্ক কিনতেছেন, সেই মাস্কটা কিভাবে সেটা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু। আপনার হসপিটাল ডিজাইনিং কি হবে, ভেন্টিলেশন কি হবে, ডিরেকশনাল এয়ার ফ্লো কি হবে, সেটা আপনার ইঞ্জিনিয়ারিং ইস্যু।
তারপরে আপনার যাবে থার্ড লেয়ার, যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট। এইটা একটা কথা বললেন। কোয়ালিটি যদি আপনি বলেন, সেটা অবশ্যই একটা প্রাসঙ্গিক কোয়ালিটি বলতে গেলে আমাদের ল্যাবগুলোকে সার্টিফাই করতে হবে। সেখানে করতে গেলে বায়োলজিক্যাল সায়েন্সের সাথে মেডিকেল ডক্টরদের একটা সেখানে একটা কোঅর্ডিনেশনের ইস্যু রয়েছে এবং একটা টিম ওয়ার্কের প্রয়োজন রয়েছে। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি, আমরা বুঝি মায়ের উৎকণ্ঠা, বাবার স্বপ্ন আর সন্তানের ভবিষ্যৎ, শ্রমের মর্যাদায় দেশের সমৃদ্ধি। আমরা বুঝি নির্মাণের রসায়ন, বিশ্ববাজারে বাংলাদেশের বিশ্বমানের পণ্য, বিশ্বমানের সকল নির্মাণ সামগ্রী। সিমেন্ট, স্টিল ও ব্রিক্স নিয়ে 30 বছরের মেট্রোসেম পরিবার নিশ্চিত করে আপনার নির্মাণের নিরাপত্তা। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি, আমরা বুঝি মায়ের উৎকণ্ঠা, বাবার স্বপ্ন আর সন্তানের ভবিষ্যৎ, শ্রমের মর্যাদায় দেশের সমৃদ্ধি। আমরা বুঝি নির্মাণের রসায়ন, বিশ্ববাজারে বাংলাদেশের বিশ্বমানের পণ্য, বিশ্বমানের সকল নির্মাণ সামগ্রী। সিমেন্ট, স্টিল ও ব্রিক্স নিয়ে 30 বছরের মেট্রোসেম পরিবার নিশ্চিত করে আপনার নির্মাণের নিরাপত্তা। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ। আপনি কি জানেন টয়লেট আর বাথরুমের সারফেসে রোগ জীবাণু ও ভাইরাস বেঁচে থাকতে পারে? রিসার্চে প্রমাণিত হয়েছে নীল হারপিক শুধু কঠিন দাগ দূর করে না, এটি ভাইরাস এবং 99.9% জীবাণু ধ্বংস করে, এবং লাল হারপিক আপনার বেসিন, টাইলস ও মেঝে পরিষ্কার করে আর রাখে 99.9% জীবাণুমুক্ত।